বিএনপির উদারনীতি কিংবা নমনীয় এই দলটিকে শেষ পর্যন্ত ডুবিয়ে দিবে কিনা তা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি। ভারতে চলে যাওয়ার পর একটা বড় শূন্যতা বাংলাদেশের রাজনীতিতে বলেছিলেন অন্তত 1 লক্ষ মানুষ মারা যাবে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, রক্তের বন্যা বয়ে যাবে। আমাদের নীতির জায়গাগুলো যদি আমরা দেখি, তারেক রহমান কিন্তু তার 31 দফার দর্শন। বিএনপির উদারনীতি কিংবা নমনীয় এই দলটিকে শেষ পর্যন্ত ডুবিয়ে দিবে কিনা তা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের যে পরিস্থিতি দাঁড়িয়েছে, শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের পতনের পর কিংবা শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর একটা বড় শূন্যতা বাংলাদেশের রাজনীতিতে তৈরি হয়েছে এবং সেই রাজনীতি এখন পর্যন্ত ঠিকঠাকভাবে উঠে দাঁড়াচ্ছে না। আমি যদি একটু অতীতে যাই, আমি অতীতে গেলে যে এই বিষয়গুলো দেখবো সেটা হচ্ছে আপনাদের স্পষ্ট মনে থাকবার কথা। এবং তার আগে একটু বলে নেই, আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা, ইতিহাসের সাক্ষী তোফায়েল আহমেদ মারা গেছেন এবং তার মারা যাওয়াকে কেন্দ্র করে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি অনেক কথাই হচ্ছে। কিন্তু তোফায়েল আহমেদের একটা বড় যেই বিষয়টি হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে যে বিষয়গুলো উঠে এসছে সেটি হচ্ছে যে তোফায়েল আহমেদ বলেছিলেন অন্তত 1 লক্ষ মানুষ মারা যাবে যদি আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে যায়। তোফায়েল আহমেদের সেই কথার পর এমন কথা কিন্তু আরো অনেক আওয়ামী লীগ নেতা কর্মীরাই বলেছেন। তারা কিন্তু এটিও বলেছেন যে বিএনপি বা আওয়ামী লীগ চলে গেলে, বিএনপি যদি ক্ষমতায় আসে, রক্তের বন্যা বয়ে যাবে। তো দর্শক, 5 আগস্টের পরে ঠিক যখন শেখ হাসিনা চলে গেলেন, আওয়ামী লীগের পতন হলো, ছাত্র আন্দোলন যখন আপনার একটা বিপ্লবের মাধ্যমে কিংবা আমি যদি বলি একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে যেই আপনার একটা সিচুয়েশন তৈরি হয়েছে মাঠ পর্যায়ে, সেই সিচুয়েশনে আপনার বিএনপি সবার সামনে চলে এসছে এবং ঠিক তার পরপরই আমরা দেখেছি যে মরহুমা বেগম খালেদা জিয়া এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কিন্তু একটা বার্তা দিয়েছেন জনগণের উদ্দেশ্যে এবং সেই বার্তায় কিন্তু তিনি স্পষ্ট করে বলেছেন কারোর প্রতি কোনো ঘৃণা নয়, কিছুই নয়, আমরা সকলে একসঙ্গে দেশটাকে গড়তে চাই। একই সঙ্গে তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের, তিনিও কিন্তু একটি বার্তা দিয়েছিলেন এবং তার বার্তার মধ্যে আমরা ঠিক সেদিন থেকেই, আমরা সেই বার্তাগুলো থেকে যেটি দেখেছি সেটি হচ্ছে যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদের বিরুদ্ধে তারা একটা ওয়াদা করেছেন, নিজেরা একটা ওয়াদা করেছেন যে তারা এই ফ্যাসিবাদ আর কায়েম হতে দিবেন না এবং দেশটাকে একত্রে সকলে মিলে তৈরি করবেন। কিন্তু বর্তমান রাজনৈতিক পরিস্থিতি কি সেই বার্তাই দিচ্ছে কিংবা সেই ইঙ্গিতটাই দিচ্ছে কিনা, এগুলো নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠেছে। বিএনপির অ্যাক্টিভিটিস নিয়ে নানা প্রশ্ন উঠেছে। এখন যেই প্রশ্নটি উঠেছে, এখন যে চর্চাটি হচ্ছে সেটি হচ্ছে যে বিএনপি যেই নমনীয় কিংবা বিএনপির যে উদার নীতি, আমি যদি আরো ক্লিয়ারলি বলি, জনাব তারেক রহমানের যে উদার নীতি, সেই উদার নীতিটি কি এই দলটিকে ডুবিয়ে ফেলবে কিনা আগামী দিনে। এবং কেউ তো এটিও তুলনা করছেন যে 2001 থেকে 2004 সালের কিছু ঘটনা তারা মনে করছেন, যে সময়ে বিএনপি হচ্ছে আপনার একটা অপারেশন করেছিল, অপারেশন ক্লিন হার্ট, এবং সেই ক্লিন হার্ট অপারেশনে কিন্তু বিএনপির অনেক বড় বড় ক্যাডার থেকে নিয়ে অনেককেই আপনার কিন্তু একদম সাফাই করে দেওয়া হয়েছিল, র্যাবের মাধ্যমে সেটা করা হয়েছিল। এখন বিএনপি অনেকটাই দুর্বল, এটাই হচ্ছে বাজারে সবাই বলছে এবং সবাই এটিও বলছে যে বিএনপির বর্তমান তারেক রহমানের যেই উদার নীতি, তার বিরোধী দলের প্রতি কিংবা অন্যান্যদের প্রতি, এই উদার নীতিটা কি আগামীর দিনে একটা বড় গ্যাপ তৈরি করবে কিনা, যেই গ্যাপের ভিতরে আওয়ামী লীগ ঢুকে যেতে পারে, যেই গ্যাপের ভিতরে বিরোধী দল কিংবা আপনার অন্যান্য রাজনৈতিক দলগুলো হয়তোবা ফ্রন্টে চলে আসতে পারে এবং পরবর্তীতে এটি বিএনপির জন্যই একটা বড় দুর্বলতা প্রকাশ পেতে পারে। এই ধরনের কিন্তু একটা বড় গ্যাপ তৈরি হয়েছে এবং এই গ্যাপটা নিয়েই কিন্তু একটা বড় আলোচনা কিন্তু বর্তমানে বাজারে চলছে। কি ধরনের ঘটনা ঘটতে পারে এই বিএনপির উদার নীতি, এই যে উদার নীতি বা উদারতা যে কথাটি বলা হচ্ছে, সেই বিষয়টি আসলে কি? সর্বপ্রথম দর্শক, আমরা দেখছি যে বিএনপি আজকে প্রায় 3 মাসের উপরে হয়ে যাচ্ছে তারা ক্ষমতায় এসছে, একটা মেজরিটি
মানে আপনার একটা বড় অংশ, আপনার মেজরিটি নিয়েই তারা কিন্তু ক্ষমতায় এসছে। এবং এই ক্ষমতায় আসার পর আমরা যেটি শুরুতেই বলেছিলাম যে তোফায়েল আহমেদ থেকে নিয়ে আওয়ামী লীগের অনেকেই বলেছে যে রক্তের বন্যা বয়ে যাবে, 1 লক্ষ মানুষ মারা যাবে। এই যে এই ধরনের কথা, এগুলো কিন্তু কোনোটাই ঘটে নাই। বরং বিএনপি অনেকটা চেষ্টা করেছে তার তৃণমূল পর্যায়ের লোকদেরকে, কর্মীদেরকে কন্ট্রোল করার, কিন্তু কতখানি কন্ট্রোল হয়েছে? বরং তৃণমূল পর্যায়ে যারা আছে তারাই এখন তাদের উপরের নেতাদের প্রতি এখন ক্ষোভ এবং অসন্তোষ প্রকাশ করছেন। তারা চাঁদাবাজি করতে পারছেন না, তারা হয়রানি করতে পারছেন না, তারা আপনার আওয়ামী লীগ যা করেছে তার থেকে ডাবল কিছু করতে পারছেন না। তার জন্য হতাশা আপনার প্রকাশ করছেন নেতাকর্মীদের কাছে। কিন্তু এলাকার যারা নেতা আছেন কিংবা যারা আপনার সংসদ সদস্য রয়েছেন, তারাও কিন্তু অনেকের ভেতরেই একটা হতাশা দেখা গেছে। কি ধরনের হতাশা সেটি? সেই হতাশাটি হচ্ছে যে তারেক রহমানের উদারনীতি এবং শক্ত যেই নীতি তারেক রহমান গ্রহণ করেছেন, যে কোনো চাঁদাবাজি হবে না, আমরা কোনো অন্যায় অবিচার করব না, ইনসাফের মাধ্যমে বাংলাদেশ গড়ব। এই ধরনের ওয়াদার ভিতরে পড়ে এখন তারা নিজেরাও এক ধরনের একটা চাপ ফিল করছে। যেই চাপের কারণেই এখন তারাও বাধ্য হয়ে তাদের নিচের লেভেলে কিন্তু এই চাপটাকে তারা পাস করে দিচ্ছে যে কোনো ধরনের চাঁদাবাজি করা যাবে না, কোনো ধরনের অন্যায় করা যাবে না, কাউকে হত্যা করা যাবে না, রক্ত এই ধরনের কোনো কিছু করা যাবে না। এখন এই জিনিসটি তৃণমূলের মধ্যে একটা হতাশার তৈরি করেছে। কারণ এখন যদি সেই হতাশার থেকে তৃণমূল যদি বিএনপির থেকে সরে যায়, তাহলে কি হতে পারে? তাহলে কি সেটি বিএনপির জন্য বা বিএনপির জন্য আগামী দিনে একটা অশনি সংকেত কিনা, বিএনপিকে কি ডুবাবে কিনা, এই ধরনের একটা কনভারসেশন কিন্তু বাজারে চলছে। দেখুন, আমি এই জায়গাটাতে যেটা মনে করি সেটা হচ্ছে, ভাই, একটা সময় না একটা সময় আমাদেরকে সিভিলাইজড হতে হবে। অতএব তারেক রহমান যেই নীতি গ্রহণ করেছেন সেই নীতিটিকে আমি অবশ্যই সাধুবাদ জানাই। বাংলাদেশের রাজনীতিতে একটা বড় পরিবর্তনের দরকার ছিল এবং সেই বড় পরিবর্তনটি হয়তোবা আস্তে 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 হচ্ছে, আগামীতে হবে। তবে একই সঙ্গে আরো যেই প্রশ্নটি সামনে এসছে সেটি হচ্ছে যে এই যে বিরোধী দলকে স্পেস দেয়া, এটি কি ভবিষ্যতে বিএনপির জন্য আরো বড় ক্ষতির কারণ হবে কিনা? ডেফিনেটলি আমার কাছেও এটি মনে হচ্ছে। এটাকে আমি আবার একটু অন্যভাবেই দেখছি। এটা রাজনৈতিক ব্যাপার, রাজনৈতিকভাবেই আমি দেখছি। বিএনপি যদি বিরোধী দলকে একটা বড় পরিমাণের স্পেস দেয় এবং সেই স্পেসটাকে কিন্তু বিরোধী দল কিন্তু চাইবে সেটাকে ক্যাশ করার জন্য, এবং ক্যাশ করে কিন্তু পরবর্তীতে এটা বিএনপির উপরেই চড়াও হতে পারে, এবং যে কারণে বিএনপিকেই কিন্তু এর চরম একটা মূল্য দিতে হতে পারে। এখন তৃতীয় একটা অংশ যদি আমরা দেখি, যে অনেকেই আরেকটা কথা বলছেন, যেটি হচ্ছে যে বিএনপি এবং বিরোধী দল এনসিপি এবং জামাতের কথাই বলছি, তা এটা হচ্ছে একটা আপনার নাটক, একটা সাজানো স্ক্রিপ্টেড একটা, মানে গভর্নমেন্ট এবং বিরোধী দলের যে সম্পর্ক সেটা হচ্ছে একটা স্ক্রিপ্টেড। আপনার দুইজনের মধ্যে একটা সমঝোতা আছে, তারা সংসদে দাঁড়িয়ে তারা একে অপরকে অনেক কথা বলছেন, কিন্তু আদতে এগুলো সবই স্ক্রিপ্টেড এবং ভেতরে ভেতরে তাদের মধ্যে একটা বড় একাত্মতা আছে। এবং এই একাত্মতা আপনার এটি দুইজনের জন্যই খারাপ, এই ধরনের কথাও হচ্ছে। তবে দর্শক, আমি যেটি মনে করছি সেটি হচ্ছে যে একাত্মতা থাকতেই পারে বিরোধী দল এবং সরকারি দলের ভেতরে, যদি একটা সুসম্পর্ক থাকে, সেটি যদি স্ক্রিপ্টেডও আমি ধরে নেই, তারপরও যে দেশের জন্য ভালো। একটা দেশের অবস্থানগত দিক থেকে যদি আমরা চিন্তা করি, পলিটিক্যাল সিচুয়েশন, রাজনৈতিক অবস্থা বা প্রেক্ষাপট হয়তো বা কিছুটা ব্যালেন্স রাখতে সহায়ক হতে পারে। কিন্তু তারপরেও আমি সন্দিহান যে এই সহায়ক মানে এই 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 জায়গাটি আসলে কত দূর কাজ করবে, এটি আমার কাছে কিন্তু একটা বড় ভাববার বিষয়। তারপরে দর্শক, আমরা যে ব্যাপারগুলোতে আসছি সেটি হচ্ছে যে আমরা তারেক রহমানের নীতির জায়গাগুলো যদি আমরা দেখি, তারেক রহমান কিন্তু তার 31 দফার ভেতরে আছেন। 31 দফাকে তিনি চাচ্ছেন
প্রমোট করতে এবং ৩১ দফাকে নিয়েই কিন্তু তার মূল কর্ম পরিচালনা তিনি করছেন, সেটিকে মাথায় রেখেই। এবং একই সঙ্গে আমরা দেখছি যে বিএনপির উপর একটা বড় চাপ তৈরি হচ্ছে সর্বোপরি সকল জায়গা থেকে। আহ জুলাই জুলাই সনদের যেই আপনার স্বাক্ষরটি হয়েছে, সেই স্বাক্ষরের মাধ্যমে একটা আপার হাউস মানে আপার হাউস এবং লোয়ার হাউসের যে কথাটি বলা হয়েছে, সেই জায়গাটি নিয়ে কিন্তু একটা বড় দ্বন্দ্ব রয়ে গেছে। সেটি এখনো কিন্তু সংসদে কতখানি অগ্রগতি হয়েছে সেটি নিয়ে আসলে বিরোধী দলের একটা প্রেশার আমরা বিএনপির উপরে দেখেছি। তো এই ঘটনাগুলো কিন্তু আসলে বিএনপির উদারনীতির কারণেই হচ্ছে। বিএনপি যদি আজকে যদি শক্ত হাতে দেশের আইন শৃঙ্খলা থেকে নিয়ে সবকিছু যদি আরো শক্তভাবে তারা ধরতে পারে, আমার কাছে মনে হয় একটা বড় পরিবর্তন আসতে পারে দেশের ভেতরে এবং বাংলাদেশের রাজনীতি কিন্তু একটা বড় ধরনের টার্ন নিতে পারে। কারণ দর্শক, একটা বিষয় আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি সেটি হচ্ছে, দেখুন, আপনার আওয়ামী লীগ চলে গেছে। আওয়ামী লীগ চলে যাওয়ার পর দেশে একটা লিবারেল সরকার আছে, কিন্তু এই লিবারেল সরকার যদি না থেকে যদি একটা কট্টরপন্থী কোনো সরকার যদি চলে আসে, সেটি আমাদের পাশের দেশের জন্য যেমন অস্বস্তিকর হবে, সেটি বাংলাদেশের জন্য অস্বস্তিকর হবে। আমরা দেখেছি ৫ আগস্টের পরে এমন অনেক সিচুয়েশন দেখেছি, নারীদেরকে কিভাবে হয়রানি করা হয়েছে, নানানভাবে নানান কমপ্লেইনস আমরা দেখেছি। এবং আমরা একই সঙ্গে আমরা দেখেছি যে আপনার সিচুয়েশন কিরকম হতে পারে। আমাদের মোহাম্মদপুরে ছিনতাই, তারপরে বনশ্রীতে রাত ১:৩০-২টার দিকে আমরা দেখেছি কিভাবে ব্যবসায়ীর হাত থেকে টাকা নিয়ে গেছে। এই যে এই ধরনের বিষয়গুলো, এবং এখনো প্রশাসনের রদবদলের জায়গাগুলো কিন্তু ঠিকঠাকভাবে হয়নি। প্রিভিয়াস সরকারের অনেকেই, যারা প্রিভিয়াস সরকারের আপনার খুবই কাছের ছিল, তারা কিন্তু এখনো ভেতরে আপনার প্রশাসনের ভেতরে কিন্তু রয়ে গেছে। এবং তাদেরকে নিয়ে আসলে এই সরকার কতখানি এগুতে পারবে, বিএনপি কতখানি এগোতে পারবে। কারণ আমি যতদূর মনে করছি যে বিএনপি হয়তোবা চিন্তা করছে দলগতভাবে হয়তোবা বিএনপি চিন্তা করছে, কিন্তু তারেক রহমান হয়তোবা চিন্তা করছে উদারনীতির কথা। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতি কিংবা আমাদের এই অঞ্চলের রাজনীতি কি আসলে উদার হবার মতো কিনা, এবং উদার হওয়ার কারণে এখন আমি যদি আসি যে উদার হওয়ার কারণে ভবিষ্যতে হয়তোবা এর আপনার বড় একটা চরম একটা বড় একটা মূল্য হয়তোবা বিএনপিকে দিতে হতে পারে। তখন কি বিএনপি সেটার জন্য রেডি হবে কিনা? যদিও এটা লং রানের জন্য তারেক রহমান হয়তোবা একটা বড় সময়ের জন্য, লং রানের জন্য চিন্তা করছেন যে ভবিষ্যতে হয়তোবা একটা উদাহরণ হয়ে থাকবে যে বিএনপি এই কাজটি করেছে, বিএনপি ওই কাজটা করে নাই, বিএনপি হত্যার দিকে যায়নি, রক্তপাতের দিকে যায়নি, হুইচ ইজ গুড, এবং এটিকে আমি সম্পূর্ণভাবে সাপোর্ট করছি। কিন্তু একটু শক্ত হওয়া আমার কাছে কেন যেন মনে হচ্ছে খুবই প্রয়োজন। কারণ তবে গিয়ে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী, মানে আইন শৃঙ্খলার রক্ষায় যারা নিয়োজিত আছেন, তারা পরিবেশটাকে আরো শক্তভাবে হয়তোবা কন্ট্রোল করতে পারেন। কিন্তু তাদেরকে যদি আবার বেশি ছাড়ও দেওয়া হয়, তাতেও কিন্তু একটা বড় সমস্যা রয়ে গেছে। তো দর্শক, এই যে বিএনপির উদার নীতি, এই উদার নীতির কারণে আসলে বাংলাদেশ কি স্থিতিশীল হবে? বাংলাদেশের মধ্যে কি স্থিতিশীলতা আসবে? উদারনীতির কারণে আসলে কি কি ঘটছে? উদারনীতির কারণে যে বিষয়গুলো ঘটছে, ভারত বলি কিংবা আপনার আমেরিকা বলি, চায়না বলি, তারা কিন্তু এখনো অনেকটা ঠান্ডা প্রকৃতির হয়ে আছে, অনেকটা ঠান্ডা হয়ে আছে, বিকজ উদারনীতি শো করছে। কিন্তু যদি একটু শক্ত হয়ে যায়, তাহলে বাংলাদেশের উপর যে ইনভেস্টমেন্টস, সেই জায়গাগুলোতে কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হতে পারে ভবিষ্যতে। তো সেইটিকে মাথায় রেখে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রিজার্ভ, তারপরে বাংলাদেশের ব্যবসা খাত, তারপরে এক্সপোর্ট, এই জায়গাগুলোতে সরকারের একটা বড় পরিকল্পনা আছে এবং এই জায়গাগুলোতে বিদেশি ইনভেস্টমেন্ট অনেক বেশি দরকার। হয়তোবা এই উদারনীতি সেই ইনভেস্টমেন্টস গুলোকে হয়তোবা একটু আপনার উদারনীতির কারণে হয়তোবা সেই ইনভেস্টমেন্ট গুলো বাংলাদেশে আসছে এবং আরো বড় পরিসরে একটা সহায়ক ভূমিকা পালন করছে বাংলাদেশের অর্থনীতিতে। তো দর্শক, এই যে একটা অবাধ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে বিএনপি জনগণের যে ম্যান্ডেট নিয়ে বিএনপি ক্ষমতায় এসছে,
এই ক্ষমতায় আসা বা এর কারণে বিএনপির উদারতার কারণে আপনার আরো একটা পজিটিভ দিক আমার যেটি মনে পড়ছে সেটি হচ্ছে যে আমার জেনজি যারা আছেন, যারা তরুণরা আছেন, তারা হয়তোবা আস্তে 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 বিএনপির প্রতি একটা বিশ্বাস তৈরি হচ্ছে। তার একটা বড় উদাহরণ আমি দিতে পারি। আমি যদি বলি যে আপনারা গতকাল থেকে নিয়ে আজ অব্দি আপনারা সারাদিন কিন্তু একটা বিষয় নিয়ে চর্চা হয়েছে, সেটি হচ্ছে যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যখন একটা কাগজ পাঠালেন প্রধানমন্ত্রীর কাছে যে মশা মারার জন্য একটা অভিজ্ঞতা নেয়ার জন্য আমেরিকা যেতে চান। তো সেই জায়গার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী যেটি লিখেছেন, সাজেশন দিয়েছেন যে মশা মারতে আমেরিকা যাওয়ার দরকার হয় না। মশা মারতে মানে মশা মারা শিখতে হইলে ওই ডোবার পাশে বসলেই হয়। এই কথাটি কিন্তু তরুণদের মাঝে এবং অন্যান্য বয়সের যারা আছেন তাদের মাঝেও কিন্তু অনেক পপুলার হয়েছে। এবং এর মাধ্যমে যেটি হয়েছে, মানুষের পার্সপেক্টিভ, মানুষের ধারণা বিএনপির প্রতি কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। অতএব উদারনীতির মাধ্যমে কিন্তু একটা ভালো দিকও আমরা দেখতে পাচ্ছি, আবার লম্বা সময়ের আমরা কিন্তু একটা খারাপ দিকও দেখতে পাচ্ছি। এবং সব থেকে বড় যে বিষয়টি, খারাপ দিকের একটা বড় অংশ যেটি, সেটি হচ্ছে এতে করে আওয়ামী লীগ কিন্তু একটা ভালো গ্যাপ পাবে। আমি কিন্তু বলছি না যে আওয়ামী লীগ আসলে আমার কিছু আসে যায়, বিএনপি চলে গেলে আমার কিছু আসে যায়। ভাই, আমার রাজনীতির সাথে কোনো সম্পৃক্ততা নাই। আমি একজন সংবাদকর্মী হিসাবে আমি যেটা ফিল করছি আমি সেটি বলছি। রাজনীতির মাঠে যেটা আমরা গত ১৫-১৬ বছর দেখেছি যে বিএনপিকে কিন্তু আওয়ামী লীগ কিভাবে আপনার রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করেছে। জামাতকে প্রায় প্রায় নিঃশেষ করে দিয়েছিল। রাজনীতির মাঠে এই ধরনের কম্পিটিশন চলে। তো এই কম্পিটিশনের মধ্যে যে এখন যে উদারনীতি, এই উদারনীতির কারণে ভবিষ্যতে আওয়ামী লীগ রাজনীতি করার সুযোগ পাবে কিনা, এবং ভবিষ্যতে আওয়ামী লীগ যদি ওই গ্যাপের ভেতরে যদি আওয়ামী লীগ ঢুকে যায় তাহলে বিএনপির জন্য কি হতে পারে, কিংবা যারা ছাত্ররা আন্দোলন করেছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে তাদের কি হতে পারে। এবং ইতিমধ্যেই আমরা অনেক কিছু শুনেছি, আগামী মাসে হয়তোবা আওয়ামী লীগ মাঠে নামতে পারে। এই ধরনের অনেক কথা আমরা অনেক দিক থেকে শুনছি। সেগুলো নিয়ে হয়তোবা অন্য একটা বিষয়ে আমরা অন্য একটা সময়ে আলোচনা করবো, বা আমার পরের টপিক হয়তোবা সেটাই হতে পারে। তো এখন এই যে প্রধানমন্ত্রী তারেক রহমান এর এই উদার নীতি প্রশংসনীয় হলেও মাঠের অর্থনীতি সংস্কারের প্রতিশ্রুতি এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে সরকারকে এখন অনেক বেশি দৃঢ় হতে হবে আমার কাছে যতদূর মনে হয়। আহ উদারতা যেন অরাজকতা কিংবা রাজনৈতিক অস্থিরতা বা রাজনৈতিক নিষ্ক্রিয়তার সুযোগ তৈরি না করে। সেটাই হবে এই মানে জনাব তারেক রহমানের নতুন একটা এজেন্ডা হতে পারে। আমি যদি আবার বলি যে প্রধানমন্ত্রী হিসাবে তারেক রহমানের এই উদার বা নমনীয় নীতিকে আপনি কিভাবে দেখছেন? এটি কি বাংলাদেশকে স্থিতিশীল করবে কিনা? নাকি বিরোধী দলগুলোকে বেশি সুবিধা দিবে? আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে দর্শক জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।